আমি শহীদ আলম। আমি একজন লেখক এবং ফটোগ্রাফার। বাংলাদেশ থেকে ফিলিস্তিন, কিন্তু আমি সবসময়ই আটকে গেছি, আর আমার ওপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালটা থেমে গেল, আর আমার যা হচ্ছে সেটা আমাদের ওপরে হবে সেটাই অনুমান করা যায়। বুকে আবু সাইদির ছবি, হাতে বাংলাদেশের পতাকা। ইসরায়েলের বর্বরচিত হামলায় ধ্বংসস্তূপ মৃত্যুপুরীতে রূপ নেওয়া অবরুদ্ধ গাজার পথে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম। মৃত্যু ঝুঁকি আছে জানা সত্ত্বেও যে ইন্টেলেকচুয়াল, শিক্ষক, সাংবাদিক ও লেখক সর্বদা ন্যায়ের পথ বেছে নেন, তারাই হলেন আসল মানুষ। শহীদুল আলম হলেন আমাদের প্রজন্মের একজন আসল মানুষ। জানলে অবাক হবেন, তিনি কিন্তু একজন নাস্তিক ছিলেন। কিভাবে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করলেন, আমাদের এই ভিডিওতে আলোচনা করব। শহীদুল আলমকে নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কেন তিনি গাজাগামী ফ্লোটিলায় উঠলেন। এছাড়াও শহীদুল আলমের আসল পরিচয় সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খ্যাতনামা বাংলাদেশি চিত্রগ্রাহক শহীদুল আলমের জন্ম ১৯৫৫ সালের ২৮ মার্চ ঢাকায়। যদিও পৈতৃক পরিবারের বাস ঝিনাইদহে। শৈশবে ঝিনাইদহতেই পড়াশোনা। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে পাশ করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করেছেন। যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে শিক্ষকতা করেছেন। এছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে অতিথি লেকচারার ছিলেন। তিনি সর্বপ্রথম আলোচনায় আসেন নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে। দেশে যখন সড়কে একের পর এক প্রাণ যাচ্ছিল, তখন তিনি ঘরে বসে থাকতে পারেননি। সড়কে নেমে শিক্ষার্থীদের সাথে নিয়ে আন্দোলন করেছেন। যদিও এই আন্দোলনের জন্য ২০১৮ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় শহীদুল আলমের বিরুদ্ধে ২০১৮ সালের ৬ আগস্ট রমনা থানায় মামলা হয়। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উস্কানোমূলক মিথ্যা প্রচারের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ওই মামলায় শহীদুল আলমকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। মামলায় ১০৭ দিন কারাভোগের পর শহীদুল আলম একই বছরের ২০ নভেম্বর জামিনে মুক্তি পান। সে সময় চিত্রগ্রাহক শহীদুল আলমের গ্রেফতার বিশ্বজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড়ো তোলে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন কেমিটি2 প্রজেক্ট, জার্নালিস্ট পেন ইন্টারন্যাশনাল, দক্ষিণ এশিয়া মিডিয়া ডিফেন্ডার্স নেটওয়ার্ক সহ গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্টের মতো সংবাদমাধ্যম নিন্দা জানিয়েছে। শহীদুল আলম বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় চিত্রগ্রাহকদের একজন। বাংলাদেশে এই পেশায় তার মতো বৈশ্বিক মর্যাদা খুব কম লোকই পেয়েছেন। শহীদুল পদকজয়ী ফটো এজেন্সি দৃক প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিষ্ঠিত পাঠশালা দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রখ্যাত ফটোগ্রাফি স্কুল। এই স্কুলে পড়তে বিদেশ থেকে শিক্ষার্থী ও অতিথি শিক্ষকরা আসেন। এছাড়াও তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি প্রতিষ্ঠা করেছেন। দৃক ও পাঠশালা দুই প্রতিষ্ঠানেই তিনি গড়েছেন নিজের পৈতৃক সম্পত্তিতে। তার সবচেয়ে সফল সৃষ্টি হল ছবি মেলা। এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে বিশ্বের সব জায়গা থেকে কাজ জমা পড়ে। অংশ নিতে ঢাকায় আসেন বিশ্বের সেরা সব ফটোগ্রাফাররা। ২০০৬ সালে শুরু হওয়া এই চিত্র প্রদর্শনীর প্রথম থিম ছিল যেই যুদ্ধ আমরা ভুলে গেছি। এটি ছিল বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ ও গণহত্যা নিয়ে সবচেয়ে সফল চিত্র প্রদর্শনীর একটি। ১৯৮৩ সালে তিনি হার্ভে হ্যারিস ট্রফি জেতেন। ৯৩ সালে তথ্যচিত্রের জন্য জিতে নেন মাদার জোন্স পদক। ৯৮ তিনি আন্দ্রে ফ্রাঙ্ক ফাউন্ডেশন ও হাওয়ার্ড চ্যাপনিক অ্যাওয়ার্ডস লাভ করেন। ২০১৪ সালে শিল্পকলা পদক ও ২০১৭ সালে চীনের দালি ইন্টারন্যাশনাল চিত্র প্রদর্শনীতে আজীবন সম্মাননা লাভ করেন। এই বছর তিনি পান লুসি ফাউন্ডেশন হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। চিত্রগ্রাহক হওয়ার পাশাপাশি তিনি লেখক, কিউরেটর ও অ্যাক্টিভিস্ট। ২০০৭ সালে তিনি কাশ্মীরের ভূমিকম্প নিয়ে নেচার্স ফিউরি ও দক্ষিণ এশিয়ায় এইচআইভি বা এইডস নিয়ে পোর্ট্রেট অফ কমিটমেন্ট শীর্ষক দুটি বই লিখেন। তার লেখা বই মাই জার্নি অ্যাজ এ উইটনেস সম্পর্কে লাইফ ম্যাগাজিনের সাবেক পিকচার এডিটর জন মরিস লিখেছেন, কোনো চিত্রগ্রাহকের লেখা সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই এটি। তবে সমালোচনার বিষয় হচ্ছে শহীদুল আলম এলজিবিটিকিউ অর্থাৎ সমকামিতার প্রমোটকারী ছিলেন একজন কট্টর নারীবাদীও। এইসব এজেন্ডা বাস্তবায়নই ছিল তার কাজকাম।
কিন্তু সম্প্রতি তার ইসলাম আর গাজার প্রতি ভালোবাসা সবাইকে অবাক করেছে। গত বছর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডনে শিক্ষার্থীরা গাজার নিরীহ মানুষের প্রতি সংহতি জানিয়ে ক্যাম্পাসে প্রোটেস্ট করলে ভার্সিটি প্রশাসন তাদের কণ্ঠরোধ করে। ছাত্রত্ব বাতিল করা ভয়ভীতি দেখায়, যাতে কেউ রাস্তায় নেমে কিংবা সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের পক্ষে আওয়াজ না তোলে। এর প্রতিবাদে শহীদুল আলম সেই ভার্সিটির দেওয়া 2022 সালের সম্মানিত সূচক ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দেন। তাদেরকে মেইল করে জানান, যারা শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করে দখলদারি, বর্ণবাদী ও গণতাপ্রবরদের প্রতি সমর্থন জানিয়ে তাদের কাজে অংশীদার হয়, তাদের সঙ্গে আমি যুক্ত থাকতে পারি না। ইন্টারিম সরকারের উপদেষ্টা হওয়ার জন্য ওনাকে বারবার অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি দায়িত্ব গ্রহণ করতে রাজি হন নাই। প্রফেসর ইউনুস তাকে কল করেও অনুরোধ করেও রাজি করাতে পারেন নাই। তিনি নিজেকে মনে করেন এত বড় দায়িত্বের ভার বহন করার মতো সক্ষম নন। অথচ কত অযোগ্য লোক ক্ষমতার ভরকেন্দ্রে বসে আছেন। হাসিনা রেজিমে নিপীড়নের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে যারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন, শহীদুল আলম তার অন্যতম। এমনকি যারা জুলুম ও সকল প্রকারের ভয়ভীতি উপেক্ষা করে সোচ্চার ছিলেন, হাসিনা রেজিমে ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদুল আলম তাদের মধ্যে অগ্রগণ্য। বর্তমানে পৃথিবীতে ব্যক্তিগত, জাতীয়গত ও ধর্মীয় স্বার্থের কাছে মানবতা ও রাইটস অসহায়। গাজায় প্রায় 20,000-এর অধিক নিষ্পাপ শিশুকে গত 2 বছরে শেষ করা হয়েছে। 277 জন সাংবাদিক এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন। প্রতিদিন গড়ে 28 জন শিশুকে শেষ করা হয়েছে। একবার ভাবেন তো, যেই শিশুগুলো আজকের দিনে বেঁচে আছে তারা জানে না আগামীকাল তাদের 28 জন শহীদ হবেন। আধুনিক বিশ্বে প্রকাশ্যে এই জেনোসাইড চলছে, কেউ কিছু করতে পারছে না। আপনারা নিশ্চয়ই জানেন, ইন্টারনেট ব্ল্যাকআউট করে এই গণহত্যা চলছে গাজায়। গাজার সেই ইন্টারনেট ব্ল্যাকআউট ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে গত 30 অগস্টে ত্রাণ সামগ্রী নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 500 নাগরিক গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, যাদের ইতোমধ্যে 2 বার অ্যাটাক করে ইসরায়েল। আটক করা হচ্ছে জাহাজ। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে এবার পৃথিবীর 45টি রাষ্ট্র থেকে 1000-এর বেশি মিডিয়া কর্মী গাজার উদ্দেশ্য যাত্রা করেছেন গাজার অবরোধ ভাঙতে। তাদের সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে পার্টিসিপেট করছেন শহীদুল আলম। নিশ্চিতভাবে মৃত্যু ঝুঁকি মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে তাকে। এতে তিনি ভীত নন, বরং উচ্ছ্বসিত। ইতালিতে উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আজকে তার কথা থেকে বোঝা যায়, আমি যাচ্ছি বাংলাদেশের প্রথম একজন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা আমি সাথে নিয়ে যাচ্ছি। এই সংগ্রামে শুধু আমাদের থাকতে হবে না, এতে যদি আমরা পরাজিত হই তাহলে মানবজাতি পরাজিত হবে। শহীদুল আলমের সাহস ও এই দৃঢ়তা আমাদের অনুপ্রাণিত করেছে। ওনার জন্য হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভালোবাসা। মঙ্গলবার সেপ্টেম্বর 30, 2025 ইতালি থেকে রওনা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বৃহত্তম জাহাজ কনসাইন্সের অভিযাত্রী হয়েছেন শহীদুল আলম। তার পরনে জুলাইয়ে শহীদ আবু সাইদের ছবি খচিত পাঞ্জাবি ও হাতে রয়েছে বাংলাদেশের পতাকা। বুধবার সন্ধ্যার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শহীদুল আলম বলেন, আজ আমার বড় ভাইয়ের জন্মদিন। সে একজন বিদ্রোহী ছিলেন, যিনি সমাজের প্রত্যাশা পূরণ না পারায় আত্মত্যাগ করেছিলেন। তার মৃত্যু আমার জন্য দরজা খুলে দিয়েছে। আমি আমার বুকে আবু সাইদকে পরিধান করেছি, যিনি সশস্ত্র পুলিশের সামনে তার বুক উন্মোচন করে দিয়েছিল। 2024 সালে 16 জুলাই তাকে শেষ করা হয়, কিন্তু এটি শেখ হাসিনার পতনের আন্দোলনে মোড় ঘুরিয়ে দেয়। শহীদুল আলম আরও বলেন, ইতিহাসে যারা স্থিত অবস্থাকে চ্যালেঞ্জ করেছিলেন তারাই সবকিছু বদলে দিয়েছিলেন। আজ ফ্লোটিলা কনসাইন্সে থাকা ব্যক্তিরা, ঢেউয়ের মধ্যে অগ্রভাগে থাকা নৌকার অন্যরা এবং বিশেষ করে যারা ফিলিস্তিনি জনগণের অধিকারের জন্য গাজায় তাদের জীবন ঝুঁকির মুখে ফেলেছেন, তারা ইসরায়েল এবং তার মিত্রদের গণহত্যামূলক কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। কিন্তু আমরা একা নই, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়ে আছে। তারা তাদের সম্মিলিত ক্ষোভের প্রতিনিধিত্ব করেন। ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আমরা যা কিছু করতে পারি তা করব। ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমরা দোয়া করি এই বীর সন্তানকে আল্লাহ যেন রক্ষা করেন। আমিন। চাইলে আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে যুক্ত হতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।